স্বাধীনতার স্থপতি, এক সাম্রাজ্যের পতন এবং নেতাজির সামরিক ব্লুপ্রিন্ট, এক আধ্যাত্মিক ও জাতীয়তাবাদী চেতনার উন্মেষ। 1897 কটকে জন্ম। একটি সচ্ছল বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেও তার মন ছিল পরাধীনতার বেদনায় ভারাক্রান্ত। অনুপ্রেরণার উৎস। খুব অল্প বয়সেই স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ পরমহংসের দর্শনে অনুপ্রাণিত। তার উপলব্ধি, সমাজসেবা এবং দেশপ্রেমী জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। সাম্রাজ্যের সর্বোচ্চ সম্মান বনাম শৃঙ্খল মোচনের শপথ। কেমব্রিজ থেকে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় 74 স্থান অধিকার। ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম সর্বোচ্চ পদের হাতছানি তিনি প্রত্যাখ্যান করলেন, গ্রহণ করলেন পদত্যাগ এবং দেশে প্রত্যাবর্তন। পরাধীন জাতির সেবায় নিজের জীবন উৎসর্গ করার চূড়ান্ত সিদ্ধান্ত। তারুণ্যের আইকন এবং কংগ্রেসের শীর্ষ পদে উত্থান। 1939-এর ঐতিহাসিক জয়। ত্রিপুরী কংগ্রেসে পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে কংগ্রেস সভাপতি নির্বাচিত হন। তার কঠোর নীতি ছিল, ব্রিটিশদের সাথে আপোষ না করার নীতি তাকে ব্যাপক জনপ্রিয়তা দেয়। মতবিরোধ। তার এই জয়কে গান্ধীজি নিজের হার হিসেবে আখ্যায়িত করেন। আদর্শগত সংঘাতের জেরে 1939 সালের 29 এপ্রিল নেতাজি সুভাষচন্দ্র বসু পদত্যাগ করতে বাধ্য হন। আদর্শগত সংঘাত। দুটি ভিন্ন পথ, একটি লক্ষ্য। মোহনদাস করমচাঁদ গান্ধী। তার সংগ্রামের হাতিয়ার ছিল অহিংসা ও সত্যাগ্রহ। অপরদিকে সুভাষচন্দ্র বসুর সংগ্রামের হাতিয়ার ছিল সশস্ত্র সংগ্রাম এবং সামরিক প্রতিরোধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে মোহনদাস করমচাঁদ গান্ধী তার দৃষ্টিভঙ্গি ছিল ব্রিটিশদের বিপদে ফায়দা না তোলার নীতি। অপরদিকে সুভাষচন্দ্র বসুর দৃষ্টিভঙ্গি ছিল বিশ্বযুদ্ধকে ভারতের মুক্তির সুবর্ণ সুযোগ হিসেবে কাজে লাগানো। গান্ধীজির চূড়ান্ত লক্ষ্য ধীরে ধীরে ক্ষমতার হস্তান্তর। অপরদিকে সুভাষচন্দ্র বসুর চূড়ান্ত লক্ষ্য ছিল অবিলম্বে নিঃশর্ত এবং পূর্ণ স্বাধীনতা। ফরওয়ার্ড ব্লক গঠন ও গৃহবন্দী দশা। কংগ্রেস থেকে বেরিয়ে এসে বামপন্থী জাতীয়তাবাদী শক্তির একত্রীকরণের লক্ষ্যে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশদের বিরুদ্ধে প্রবল জনমত গড়ে তোলার চেষ্টা। ভীত ব্রিটিশ সরকার 1940 সালে তাকে কারারুদ্ধ করে এবং পরে তার এগলিন রোডের বাড়িতে কড়া পাহারায় গৃহবন্দী করে রাখে। মহাবীর নিষ্ক্রমণ। ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক পলায়ন। 7 জানুয়ারি 1941 ভাইপো শিশির বসুর সাথে এগলিন রোডের বাড়ি থেকে পলায়ন। ছদ্মবেশ। বোবা ও কালা আফগান পাঠান জিয়াউদ্দিন ছদ্মনামে ব্রিটিশ গোয়েন্দাদের চোখে ধুলো দেওয়া। এরপর পথ পরিক্রমা। গোমো স্টেশন থেকে কালকা মেল ধরে পেশোয়ার, সেখান থেকে কাবুল ও মস্কো হয়ে অবশেষে নাৎসি জার্মানির রাজধানী বার্লিনে পৌঁছয়। বিশ্ব ভূ রাজনীতির চাল। বার্লিন থেকে টোকিও। দ্য রেডিও ভয়েস। হিটলারের সাথে সাক্ষাৎ এবং যুদ্ধবন্দীদের নিয়ে ইন্ডিয়ান লিজিয়ন গঠন। আজাদ হিন্দ রেডিওর মাধ্যমে ভারতবাসীর উদ্দেশ্যে সম্প্রচার করেন। মহাসাগর পাড়ি। জার্মানির কাছে ভারতের স্বাধীনতার চেয়ে নিজেদের স্বার্থ বড়। এই উপলব্ধি হওয়ার পর সাবমেরিন U-180 অ্যান্ড I-29 আটলান্টিক ও ভারত মহাসাগর পাড়ি দিয়ে জাপানে আগমন ঘটে। আজাদ হিন্দ ফৌজ একটি দুর্ধর্ষ মুক্তিবাহিনীর জন্ম। 1943 সালের 21 অক্টোবর সিঙ্গাপুরে ভারতীয়
স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন। রাসবিহারী বসুর কাছে থেকে দায়িত্ব গ্রহণ করে 40,000 যুদ্ধবন্দীকে এক সুশৃঙ্খল ও অনুপ্রাণিত সেনাদলে রূপান্তরিত করা। ভারতবাসীর কাছে তার আহ্বান, দিল্লি চলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। একটি মাত্র হুঙ্কার, যা দক্ষিণ পূর্ব এশিয়ার লক্ষ লক্ষ ভারতীয়কে মাতৃভূমির জন্য প্রাণ বিসর্জন দিতে অনুপ্রাণিত করেছিল। নারী শক্তির সামরিকরণ। এশিয়ার প্রথম নারী যুদ্ধ রেজিমেন্ট, রানী ঝাঁসি রেজিমেন্ট, ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে গঠিত আজাদিন ফৌজের নারী বাহিনী। পুরুষদের পাশাপাশি সমান দক্ষতায় সামরিক প্রশিক্ষণ গ্রহণ এবং রণাঙ্গনে যাওয়ার প্রস্তুতি। নেতাজির দূরদৃষ্টি। তিনি প্রমাণ করেছিলেন স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকা কেবল সেবিকায় সীমাবদ্ধ নয়, তারা সম্মুখ সফরেও যোদ্ধা, যোগ্য যোদ্ধা। মাতৃভূমিতে পদার্পণ। ইম্ফল ও কোহিমার যুদ্ধ। অপারেশন ইউগো এর মাধ্যমে বার্মা সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন। অত্যাধুনিক ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে অসীম সাহসিকতার সাথে লড়াই। প্রতিকূল বর্ষা, জাপানিদের পশ্চাৎপসরণ এবং রসদের অভাবে পিছু হটতে বাধ্য হলেও এই যুদ্ধ প্রমাণ করেছিল ভারতীয়রা নিজ পতাকার জন্য আধুনিক যুদ্ধ লড়তে প্রস্তুত। একটি ঐক্যবদ্ধ জাতির ব্লুপ্রিন্ট। নেতাজির রাজনৈতিক দর্শন কেমন ছিল? কঠোর জাতীয়তাবাদ, ব্রিটিশ শক্তির সাথে কোনো ধরনের আপোষ নয়। তার সামরিক কৌশলের দর্শন ছিল কেবল আলোচনার মাধ্যমে নয়, শক্তির মাধ্যমেই স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। ধর্মনিরপেক্ষ ঐক্য তার আরেকটি দর্শন। আইএনএতে হিন্দু, মুসলিম ও শিখদের, যেমন প্রেম কুমার সাইগল, শাহনওয়াজ খান, গুরবক্স সিং ধিলন, এক থালায় খাওয়া এবং কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করার ঐতিহাসিক দৃষ্টান্ত। ব্রিটিশ সাম্রাজ্যের পতন, দ্য ডোমিনো এফেক্ট। এর ফলে 1945 থেকে 1947 সালে আরও কিছু ঘটনা ঘটতে থাকে। ধাপ 1, লালকেল্লায় বিচার। বন্দি আইএনএ অফিসারদের ব্রিটিশ সরকার দেশদ্রোহী আখ্যা দিয়ে বিচার শুরু করে। তারপরে দেশব্যাপী জনরোষ। আইএনএ সৈন্যদের প্রতি সহানুভূতিতে সারা দেশে তীব্র আন্দোলন এবং ধর্মঘটের সৃষ্টি হয়। এর ফলে পরবর্তীতে 1946 সালের নৌবিদ্রোহ। বোম্বে ও করাচিতে রয়্যাল ইন্ডিয়ান নেভির নাবিকরা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ধাপ 4, ব্রিটিশদের অনুধাবন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি বুঝতে পারেন ভারতীয়দের সামরিক আর ব্রিটিশদের প্রতি অনুগত্য নয়, ভারত ছাড়ার সিদ্ধান্ত তাদের ত্বরান্বিত হয়। একটি অমর স্ফুলিঙ্গ যা আজও জ্বলছে, স্বাধীনতার বিগুল। নেতাজি হয়তো স্বাধীন ভারতের সূর্যোদয় দেখে যেতে পারেননি, কিন্তু তার সামরিক হুঙ্কার ও আত্মত্যাগী ছিল সে চূড়ান্ত আঘাত যা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে ভারত থেকে তাদের চিরতরে বিদায় নিতে বাধ্য করেছিল। তিনি শুধু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, তিনি ছিলেন ভারতের স্বাধীনতার প্রকৃত স্থপতি। জয় হিন্দ।